বাসর রাতে আমার কোলটা দখল করে নেয় একটা পিচ্ছি মেয়ে। প্রথম দফায় অবাকতা জড়িয়ে যায়, আর দ্বিতীয় দফায় পুরো দমই স্তব্ধ হতে বাধ্য। সদ্য হওয়া স্বামী অবলীলায় বলে দেয়, বউয়ের ওদিকে চেয়ে নিজেকে ছোট করবেন না আশা করি। টাকার লোভে বিয়ে করেছেন আমাকে, এটা আমি জানি। সোয়া আমার মেয়ে, আপনাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। দ্বিতীয়বার গর্ভাধার স্বপ্ন আমি দেখি না। ডিভোর্সের জন্য তৈরি হন। এমন কথার পিঠে ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া সেদিন দ্বিতীয় কোনো অভিব্যক্তি মুখে জমাতে পারিনি। কোলে বসে থাকা 5 বছরের মেয়েটার দিকে অনিমেষ তাকিয়েছিলাম আমি। জানি না বাচ্চাটা কি বুঝলো। সে হঠাৎই এক পলকে আমার ডান হাতটায় দাঁতের দাগ ফেলে দিল। একটা কামড় দিয়ে দৌড়ে চলে গেল ঘরের বাহিরে। অনেক আগে তার বাবাও চলে গেছে। আমি হতভম্ব হয়ে বসে রইলাম মিনিট তিনেক। তারপর হঠাৎ করেই কাল পরিস্থিতি মাথা ঘুরিয়ে তুলল। সুদূর হতে তীক্ষ্ণ তীর এসে যেন গেঁথে পড়ল বুকে। ভেবেছিলাম সব দুঃখ বুঝি আবার বিয়ে তারা অবসান হবে, শেষ ভালোটা এবার হওয়ারই পথে। কিন্তু আমার জন্য যে সুখ কানা কলসির জল। উচ্চবিত্ত পরিবারের বউ হয়ে এসেও আমি রইলাম নগণ্য। স্বামী অমান্য করলো আমাকে। খুব ছোটতে মা বাবা হারিয়ে চাচার বাড়িতে ঠাঁই পেয়েছিলাম। অবমাননা লাঞ্ছনা সইয়ে 20টা বছর পেরোনোর পর আমি চেয়েছিলাম একটা ঘর বাঁধব। দোতলা টিনের ঘর হলেও বেশ হবে। আমার আপন সংসারে সে আর আমি মিলে যাত্রা দিয়ে পার করব যুগের পর যুগ। 2 মুঠো ভাত খাবো মরিচ আর লবণের সন্ধিতে। তবু আমি আমার আঙিনায় সুখের বাগান করব। এই মেয়ে, তোমার জন্য বাবা বকা খাচ্ছে দাদুর কাছে। তুমি কেন আমার বাবাকে বিয়ে করেছ? অগোছালো ভাবনার মাঝে এমন কথা কর্ণ কুহুরে পোষাতেই আমি চোখ ফিরে তাকাইলাম। সোয়া মেয়েটা দাঁড়িয়ে আছে আমার সামনে। ভীষণ রাগ যেন তার চোখ মুখ জোড়ে। আমি কিছুটা আতঙ্ক নিয়ে কান সজাগ করলাম। ড্রয়িং রুম হতে তুমুল কথা কাটাকাটির জের বেশে আসছে। স্পষ্ট একটা ভারী কণ্ঠ কঠোর করে বলছে, একদমই বেয়াদবি করবে না শরণ। বিয়ে হয়েছে, এখন তোমাকে মানতে হবে। মেয়ে তো এমন না যে অশিক্ষিত অসুন্দর। তো আমি তো বলেছিলাম আমার কাউকে দরকার নেই, আমি একাই ভালো আছি। জীবনে চলতে গেলে কাউকে পাশে দরকার শরণ। তোমারও তো দরকার ছিল বাবা। মা মারা যাওয়ার পর তুমিও তো কারো হাত ধরোনি। আবেগ মিশ্রিত কণ্ঠটা যেন বাড়ি স্তব্ধ করে দিল। বাবার মুখ হতে তাৎক্ষণিক কিছু আর শোনা গেল না। বাবা, আমি ঘর সংসার করতে পারবো না। তাদের কথার মাঝে আমি দরজার আড়ালে লুকিয়ে পড়লাম। দরজার এক ফালি ফাঁক দিয়ে অসহায় চোখে তাকিয়ে রইলাম শরণ নামের মানুষটার দিকে। কি হয়েছিল তার? মেয়েটা তবে তারই? তার পূর্বে একটা সংসারও ছিল? ভাবনার মাঝে অজান্তে চোখ বেজে উঠল আমার। সে এদিকেই আসছে। আমি চটজলদি চোখ মুছে যেন সিটকে দূরে সরিয়ে এলাম। একটু পর বিকট একটা শব্দ হলো দরজায়। কানে ভেসে এলো, বেরিয়ে যান ঘর থেকে, আমার কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ গেট লস্ট। চিৎকার শুনে কেঁপে উঠলাম আমি। দ্রুত পায়ে ভয়ে ঘর ত্যাগ করলাম। সে ততক্ষণে ফুলে মোড়ানো বিছানায় তছনছ করেছে। ছোট মেয়েটা ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে রইল। আমি ঘর হতে বেরিয়ে দরজার ওপাশে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। বুকটা আমার ক্রমশ দুঃখে দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মিনিট তিনেক পেরোতে হঠাৎ শ্বশুরের আগমন হলো। তিনি বড্ড বেদনা নিয়ে আমাকে বললেন, আমি হয়তো তোমার জীবনটা নষ্ট করলাম মা। সোয়ার মুখের দিকে তাকিয়ে শরণকে বিয়ে করালাম, কিন্তু ও আটকে গেলেন মাঝপথে। আমি আপাদমস্তক তখন দাঁড়িয়ে 2 ফোঁটা অশ্রু ঝরানো ছাড়া আর কিছুই করতে পারলাম না। আমার তো বয়স হচ্ছে, আমার একটা মেয়ের দরকার ছিল। তোমাকে আমার মেয়ে করে এনে হয়তো তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও। বৃদ্ধ মানুষটার এমন কথা শুনে আমি হঠাৎই ফুঁপিয়ে কেঁদে উঠলাম। মুখে হাত চাপা দিলাম তৎক্ষণাৎ। ভাঙা গলায় কিছু বলতে চেয়েও আমি আর বলতে পারলাম না। রাতটা নির্ঘুমেই কাটিয়ে দিলাম। আর দিনটা শুরু হলো অবহেলা দিয়ে। আত্মীয় স্বজন 2-4 জন যারা ছিল তারা দ্রুতই যেন বাড়ি ছাড়া হলো। চাচা চাচি বিয়ে দিয়েই যেন বেঁচে গেছেন। ফের আর একটা বারও খোঁজ নেওয়ার কথা হয়তো ভাবেনি। চাচাতো বোনটা শুধু একবার ফোন করেছিল। সকালের নাস্তা করেছিল সে, ছোট মেয়েটা আর বাবা। আমি নাস্তা বানিয়েছিলাম, রুটি পরোটা করেছিলাম। সে বিনা বাক্যে যেন মেঘে ডাকা মন নিয়ে খেতে বসে। বাবা বেশ প্রশংসা করে, আর ছোট মেয়েটা ভাইনা ধরে সেগুলো খাবে না, তাকে বিরিয়ানি রান্না করে দিতে হবে। উনি একটু অস্বস্তিতে পড়লেও মেয়ের জেদের কাছে হার মানে। আমি গত রাত থেকে না খাওয়া এখন অবধি, তবুও হাসি মুখে ছোট মেয়েটার আবদার পূরণ করলাম। কিন্তু সে জানি না কেন এমন করলো। এক লোকমা মুখে নিয়ে থুতু করে ফেলে দিল। পুরো প্লেট উল্টে দিল মেঝেতে। আমি তার পাশেই দাঁড়িয়ে থাকায় সব পড়লো আমার পায়ের উপর। চিৎকার করে দূরে সরে যাই। সেই মুহূর্তে সে আশ্চর্যজনকভাবে চিৎকার দিয়ে তার বাবাকে ডাকে।
হুড়মুড় করেই আসেন উনি। সোয়া বলে দিল, বাবা, উনি আমার উপর চিল্লাপাল্লা করে। দেখো, আমাকে খেতে দিল না, ফেলে দিয়েছে বিরিয়ানি। আমি চরম অবাক হয়ে গেলাম। কি বলে এইটুকু একটা বাচ্চা? অবাকতা নিয়ে যখন শরণের দিকে তাকালাম, তখন সে আলগোছে শীতল চোখে দেখলেন আমাকে। তারপর মেয়েকে বললেন, আসো আমার সাথে। সোয়া চলে গেছে। যাওয়ার সময় তার বাবাকে বলল, তুমি তাকে বকলে না কেন বাবা? কোনো প্রতিউত্তর সে পেল না। এভাবে রোজই চলতে থাকলো কিছু না কিছু ঘটনা। আমি মুখ বুজে সবটা সইয়ে গেলাম। আজ 10 দিন হতে চলল। কখনো ভাবিনি এমন সংসারে থাকা আমার জন্য সুখের। মন বলে পূর্বের চাইতে একটু ভালো আছিস। কোথায় যাবি তুই? এখান থেকে বেরিয়ে একটা কোথাও দাঁড়ানোর মতো জায়গা তো তোর নেই। পড়ালেখাও সামান্য, মাত্র ইচ্ছে পাস। আরও ভাবি বাবার কথা। একটা তো বাবা পেয়েছি, তার দেখভাল করে না হয় ভালো সময় কাটাবো। বাবা আমাকে বলে, তুই কখনো চলে যাওয়ার কথা ভাবিস না মা। তুই চলে গেলে আমাকে কে দেখভাল করবে? হুইল চেয়ারে বসে থাকা মানুষ আমি। কিছুটা হয়তো জড়িয়ে গেছি আমি এই সংসারের সাথে, কিছুটা মানিয়ে নিয়েছি সব কিছুতে। পুরোটা দিয়ে সোয়া মা হয়ে ওঠার চেষ্টায় মত্ত হয়েছি আমি। শুধু জানি না আমি ভালোবাসার চেষ্টাটা করব কি না। তাকে ভালোবাসার কথা ভাবতেও যে আমার ভয় লাগে। কিছু কথা ছিল আপনার সাথে। হঠাৎ করে তার ডাকে ভাবনা ছুটে গেল আমার। পিছন ফিরে চাইলাম, সে দাঁড়িয়ে আছে, মুখে তার ক্লান্তির ছাপ, গামে ভেজা কপাল, সুন্দর নাক, মুখ, ঠোঁট ঝরে বেসে উঠেছে যেন আমাকে নিয়ে তার অবজ্ঞা। আপনার ঘরে ডাকতে পারতেন, আমি চলে যেতাম। সে আমার কথার পিঠে বলল, আমি বিজনেসের জন্য বিদেশ যাচ্ছি কাল দিন পর। ডিভোর্সের পেপার রেডি করছি, দ্রুতই পেয়ে যাবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এসে আপনাকে এই বাসা থেকে শিফট করিয়ে অন্য বাসায় পাঠিয়ে দিব। একটা ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে দিব। প্লিজ একটু নিজের রাস্তা নিজেই বেছে নেবেন। আমার বুকের মাঝে যেন মোচড় দিয়ে উঠল তার এমন কথা শুনে। মাঝের একটা দিন দ্রুতই চলে গেল। সময় হয়ে এলো ওনার যাওয়ার। আজ বিকেলেই তার ফ্লাইট, সন্ধ্যা 7টায়। সোয়াকে দেখলাম খুব কাঁদলো তার বাবার গলা জড়িয়ে ধরে। প্রত্যহ তার বাবা চলে যাওয়ার পূর্বে সে চোখ ভিজিয়ে বিদায় দেয় বাবাকে। এবারও নাকি তার বর্তাই ঘটল না, তবে ঘটল এর চাইতে একটু বেশি কিছু। আচমকাই এবার সোয়ার জেদ তুলল সে তার বাবার সাথে যাবে। শরণ অপ্রস্তুত হয়েই পড়ল। সোয়ার জেদ ক্রমে ক্রমে বাড়তেই থাকলো। আমি তখন ড্রয়িং রুমের নিঃসুপে এক প্রান্তে দাঁড়িয়ে। বাবা সোয়াকে বোঝাতে গেলে শুনতে হলো, দাদু, আমি বাবার সাথে যাবই যাব। এই আন্টিকে আমার ভালো লাগে না। আমি তাকে কাছে ডাকতে চেয়েও এমন উক্তির পর আর ডাকিনি। তোষামত করতে গেলে যদি হিতে বিপরীত হয়, কেন যে কোনো এক অজ্ঞাত কারণে আদতেই আমাকে মেনেই নিতে পারে না তা আমার সত্যি অজানা। তার ছোট হৃদয় যেন ভুলেও চায় না আমার তার মায়ের জায়গা দিতে। ভাবনা যখন গাঢ় হচ্ছিল, আমার ঠিক এমন সময় বাবা বলে ওঠে, শরণ, সোয়াকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাও। খেয়ার সাথে থাক, আবার গাড়িতে করে ওরা ফিরে আসবে। কথাটা শুনে ঈষৎ চমকে উঠেছিলাম আমি। আচমকাই যখন তাকালাম শরণের দিকে, তখন তার দৃষ্টিও আমি বাধা পড়েছিলাম। সেকেন্ড সময়ের মতো একবার চোখাচোখি তখন ছিল অবশ্যপ্রাপ্ত। মা, আমি তাহলে আসি। এয়ারপোর্টের মেন দরজা হতে একটু দূরে দাঁড়িয়ে সোয়ার উদ্দেশ্যেই বলল শরণ। সোয়ার মুখটাতে মন খারাপের সন্ধিগুলো গাঢ় হলো, ফুটে উঠল তার প্রায় কাঁদো কাঁদো হয়ে। শরণ মেয়ের কপালে ছোট একটা চুমু দিয়ে সম্মুখ পথ ধরল। সেখানে যদিও বা আমি উপস্থিত ছিলাম, কিন্তু তা গণ্য করা হলো না। আমার কোনো অস্তিত্ব সেখানে নেই এমন এক ভাবনা মনে জায়গা দিয়ে শরণ চলে গেল। আমি উন্মুক্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। এক হাতে ধরে রাখলাম সোয়ার হাত। অবশেষে বাসায় বাবার সাথে একজাক তর্ক আর বিতর্ক করে চরম অনিচ্ছা নিয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে আসে শরণ। আমি যে ভীষণ ইচ্ছুক ছিলাম আসতে, তেমন কিছুও না। নেহাতে বাবার কথা আর কিছু অভ্যাসের দরুন আসা। যে মেয়ে অন্যের বাড়িতে খেয়ে পড়ে বেড়ে উঠেছে তার কোনো ইচ্ছে থাকতে নেই। দীর্ঘ এক নিঃশ্বাসকে মুক্তি দিয়ে ক্ষত হৃদয় নিয়ে সামনের পথ চাইলাম। শরণ যাওয়ার পথে বারবার চাইছে মেয়ের পানে, কেবল যেন সে দেখছে না আমাকেই, ঠিক অবেলায় বাসিয়ে দিচ্ছে। হঠাৎ আমার মন শুধালো, আমি কি তার থেকে ভালোবাসা চাই, তার সাথে সংসার করতে চাই? প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরগুলো রইল ধোঁয়াশার চাদরে মোড়ানো। আন্টি, বাসায় যাই চলো। সময়টা যেন তবদায় কাটলো। সোয়ার ডাকে নড়ে চড়ে উঠলাম। মলিন একটা হাসি ঠোঁটে নিয়ে বললাম, চলো। বলে তাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিলাম। ছোট মিষ্টি মুখটা তখন অবাক হলো। হঠাৎ দমকে উঠে বলল আমাকে, কোলে নিলে কেন তুমি? আমি কি উঠতে চেয়েছি? আমি কখনো তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ হতে পারিনি, এবারও হতে পারলাম না। বললাম, মিষ্টি করে কেন?
মা কি তোমাকে কোলে নিতে পারে না? তুমি আমার মা, তোমাকে তো আমার মায়ের মতো লাগে না। আমার মা অনেক দূরে, ওই মাটির নিচে শুয়ে আছে। হন্টন দশা ছোট মেয়েটার কথা কর্ণকুহুরে পৌঁছাতেই বুকের মাঝে মসড় দিয়ে উঠল। তৎক্ষণাতে আর কিছু বলতে পারলাম না। আমারও যে মনে পড়ে গেল আমার মায়ের কথা। তুমি কিন্তু চাইলে আমাকে মা বলতে পারো। সোয়াকে পুনরায় স্বাভাবিক দশায় ফিরে আনতে এই কথা বলতেই সে জবাব দিল, আচ্ছা ভেবে দেখব। আমি তার এমন অফটু মুখের ফাঁকা কথা শুনে হাসলাম খানিক। ভীষণ চালাক মেয়েটা। কার মতো হয়েছে এই মেয়ে? ওর মায়ের মতো নাকি ওর বাবার মতো? ভাবতে ভাবতে আরও কিছু গল্প হলো সোয়ার সাথে। বাসায় আসার পুরোটা পথ জুড়ে সে হঠাৎই আমার সাথে বড্ড সহজ হয়ে গেল। কথায় কথায় বলে ফেলল, তোমাকে আমি আন্টি বলে ডাকবো এখন। তুমি না এতটুকু ভালো তাই। আর যখন তুমি এতগুলো ভালো হবে তখন আমি তোমাকে মা ডাকবো, বুঝলে? আমি মৃদু শব্দে না হেসে পারিনি। আন্টি, কাল আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? বাবা না আমাকে বেশি কোথাও নিয়েই যায় না। বেলকুনিতে বসে রাতের আধারের পানে তাকিয়েছিলাম। সো আমার কোলে বসা ছিল, তার হাতের মুঠোই ফোন। স্মরণের ফোনের অপেক্ষায় সে। তার বাবা পৌঁছে নাকি তাকে ভিডিও কল করবে, অতঃপর সে ঘুমাবে। এর একটু আগেও না। কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। আমরা কিন্তু আইসক্রিম খাবো আন্টি, ঠিক আছে? প্রশ্নের জবাব দেওয়ার আগে আসমকা সোয়ার হাতের ফোনটা বেজে উঠল। আনন্দ যেন এ সময় আর ধরেই না তার মনে। যে কোল থেকে নেমে ছুটে গেল ঘরের বাহিরে। আমিও তার পিছু পিছু গেলাম। সে সোজা চলে এসেছে বাবার ঘরে। ততক্ষণে ফোন ধরা হয়েছে। তিনজনেই যখন মেতে উঠল কথার আসরে, তখন আমি দূর হতেই চলে এলাম। মানুষের জীবন কি বিচিত্রময়। চেয়েছিলাম শুধু একটা ভালোবাসার মানুষ, কিন্তু পেয়েছি ভালো রাখার মানুষ, যে আমাকে বলেছে টাকা দিয়ে জীবনের পথ খুঁজে দিবে, ভালো থাকার ব্যবস্থা করে দিবে, কিন্তু আমাকে ভালোবাসবে না। বাবা জানো, ওই আন্টিটা না এটুকু ভালো। আমাকে আজকে অনেক কিছু রান্না করে খাইয়েছে। ফিরে আসার পথে সোহার কণ্ঠ কানে এলো। এরপর ভীষণ ইচ্ছে হলো ওপাশের মানুষটার মন্তব্য শোনার, কিন্তু তা স্বাদ হলেও সাধ্য হলো না। রক্তিমা আকাশে সূর্য উকি দিল বলে পাখির কণ্ঠ কানে ধরা দিল। কি যেন এক সুবাসের আনাগোনা বাতাসে। এমন সময় ক্ষেত্রে ঘুম ছুটে গেল আমার। চোখ খুলে প্রথমে দৃষ্টি ছুটে গেল জানালার দিকে। এক সিলতে মৃদু তেজের সূর্য রশ্মি উকি দিয়েছে আমার ঘরে। দরপর করে উঠে বসতে চাইতে অনুভব করলাম আমি এক মূর্ছিত বাদনে আবদ্ধ। খুবই হালকা এক বাদন। কে আমাকে এমন দুর্বল বাদনে বাঁধল? এই প্রশ্নের উত্তর খুঁজতে পাশে দৃষ্টি দিতেই দেখি সোয়া ঘুমের মাঝে আমাকে বেঁধে রেখেছে তার ছোট হাত দিয়ে। নিজের খামখেয়ালিপনায় একটু বিরক্ত হলাম আমি। কাল ঘরে এসে কখন ঘুমিয়ে গেছি কে জানে। সোয়ার কথা খেয়ালই ছিল না, কিন্তু এখন তো আমার উঠতে হবে। ফজরের নামাজটাও হঠাৎ কাজা হয়ে গেল। ভাবনার অন্তরালে ডুবে গিয়ে সোয়ার হাত থেকে মুক্ত হলাম। এবারে যখনই না বিছানা থেকে নামতে যাব ঠিক তখনই দর কল্পনা ভেবে শুনতে পেলাম কেউ ডাকছে, সোয়া, সোয়া মা ঘুম থেকে উঠেছ আম্মু? আমার চোখ চরক গাছ হলো। সোয়ার হাতের নিচে পড়ে থাকা ফোন হলোই কণ্ঠের উৎস। তার বাবা মেয়ে কি সারা রাত ফোনের সংযোগ রেখেই ঘুমিয়েছে? এই সোয়া, শুনছো মা? আবারও ডাক এলো। সোয়া ঘুমের সাথে বেশ করে সন্ধি করেছে। আমার আবার অজান্তে অদ্ভুত এক ইচ্ছে হলো। বেমানানে কাণ্ড ঘটাতে মন চাইল। নিরন্তর বাধাহীন ছুটে চলা মন চাইল, ইস, আমার যদি এমন মিষ্টি একটা সংসার থাকতো। কত মিষ্টি না তারা। বাবা তার মেয়েকে এতটা ভালোবাসে। সোয়া নিশ্চয় বায়না করেছিল অডিও ফোন রেখে কলে থাকতে। সে থেকে স্মরণ ফোন সংযোগ রেখে গেল নির্বিচ্ছিন্ন। ভাবনা নিয়ে বিছানার ফোন উঠিয়ে কানের পাশে ধরে বললাম, সোয়া ঘুমাচ্ছে। আমি একটু পর ওকে ডেকে তুলে নাস্তা করিয়ে দিব, আপনি চিন্তা করবেন না। বাড়ির কাজকর্ম আজ স্বাচ্ছন্দ্যে করে গেলাম। হৃদকঠোর মাঝে কোথাও নবসুরের উৎপত্তি হয়েছিল। মন বলে গেল, খেয়া, এই মিষ্টি সংসারটা তোর, এই মিষ্টি সংসারটা তোরই, এই ঘরের বড্ড ভালো বাবাটাও তোর, এই সব তোরই। সে থেকে মহা ব্যস্ততা নিয়ে কাজ করে গেল। রাশি রাশি আনন্দ মন থেকে বিচ্যুত হয়নি ক্ষণিকের জন্য। সোয়ার জন্য আজ পিঠাপুলি বানাতে বসেছিলাম। ফাটিসাপটা পিঠার পর বাবাকে বলে দারোয়ান চাচাকে বাজারে পাঠিয়ে নারিকেল এনেছিলাম। বাচ্চারা নারিকেল পিঠা ভীষণ পছন্দ করে। সোয়া স্মরণের অনুপস্থিতিতে একদিনের মাথায় মিশে গেল আমার সাথে। মা মিলে অনেক হাসি তামাশায় কিচেনে যুদ্ধ করেছি। সোয়া বড্ড খুশি আজ। তবে সে আমার প্রথম দিকে কেন অমন বাজে আচরণ করেছিল? মনে এই প্রশ্ন উদয় হতে অজানা থেকে উত্তর এলো। তার জীবন মাকে ছাড়া কখনো হয়তো এমন উন্মুক্ত করে হাসিনি মায়ের মতো কারোর সাথে। কখনো কেউ হয়তো আদর করে কাছে ডাকেনি তাকে। আন্টি, আমাকে একটু সাজিয়ে দিবে? দুপুর গড়িয়ে বিকেলের সীমান্তে পদার্পণ দিনের। সোয়াকে নিয়ে আমার ঘরে শুয়েছিলাম। এমন সময় তার কোমল কণ্ঠের উচ্ছল খেয়ালি সুর। আমারও মনে পড়ল আজ ঘুরতে যাওয়ার কথা ছিল।
শোয়া থেকে উঠে সোয়াকে বললাম, আজ আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল না, যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। খুশিতে গদগদ হয়ে সোয়া করতালি দিয়েই উঠল। তার সেকেন্ড দিনের পরেই হঠাৎই বলল, আন্টি তুমি থাকো, আমি আসছি। বলে সে ছুটে আমার ঘরের চৌকাঠ অতিক্রম করে যে কোথায় গেল তা আমার জানারে বাহিরে। আমি ফ্রেশ হতে এই পাকে চলে গেলাম ওয়াশরুমে। মিনিট পাঁচেক পর যখন ওয়াশরুম হতে বেরোলাম তখন দৃষ্টিতে ধরা দিল দুটো শাড়ি। আমি কায়দা করে যেন অবাকই হলাম। কাঁচা হলুদ রঙের একটা শাড়ি, একটা ছোট আর একটা বড় শাড়ি। এগুলোতে কি হবে? আমাকে একটা তুমি পরিয়ে দিবে, আর আর যে একটা থাকবে ওটা তুমি পরবে। বাবা আমাকে এটা কিনে দিয়েছে। দেখো আন্টি, কি সুন্দর না? ভীষণ সুন্দর। দুটো শাড়ি একই রকম, শুধু আকারের তফাৎ মাত্র। আমি মলিন হয়ে গেলাম হঠাৎই শাড়িগুলো দেখে। মনে পড়ে গেল আমার অবস্থান। আমি কি এই শাড়িটা পরতে পারবো? বুকটা হঠাৎ আমার কেঁপে উঠল। সোয়ার মায়ের শাড়ি, আমার কি অধিকার আছে এই শাড়িতে? ভাবনা থেকে একবার সোয়ার মুখপানে দৃষ্টি রাখতেই হঠাৎ গলে যেন ঢলে পড়ল আমার মন। খুব সাহস সঞ্চয় করে নিয়ে একবার মনে মনে জপলাম, সোয়ার মা, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনার জিনিসে ভাগ বসাতে চাই না। আপনি নেই তো কি হয়েছে, আপনার জিনিসগুলো আপনারই থাকবে। যদি শরণ কখনো আমাকে মেনেও নেয়, মন থেকে স্ত্রীর অধিকার দেয়, তবুও আমি আপনার জিনিসগুলোতে যে নজর দিব না কখনো। খুবই সযত্নে তুলে রাখব। কিন্তু আজ শুধু আমি ছোট মেয়েটার মন ভাঙতে চাই না। কষি করে মামিয়ে শাড়ি পরে বেরিয়ে পড়লাম। সোয়ার সঙ্গে যেন আমিও এক বন্দিনী উন্মুক্ত হলাম আজ। বাবা গাড়ি নিতে বলল, আমি নাকচ করলাম। রিকশায় ঘুরবো আমরা দুজন। যেমন ভাবনা তেমনি কাজ। বাড়ির গেট থেকে রিকশা নিয়ে উঠে পড়লাম। রিকশা ছুটে চলল অজানা গন্তব্যে। চালককে বলে দিলাম, আমাদের আজ মাগরিবের আগ পর্যন্ত শুধু রিকশায় নিয়ে ঘোরাবেন। মোট কথা চট্টগ্রাম শহর ঘুরে দেখান। রিকশা চালক আমার কথা মতোই ঘুরতে লাগলেন। সোয়া বড্ড খুশি হলো। মনে হলো যেন এমন খুশি সে ইতপূর্বে হয়নি। আমি তার খুশির মাত্রা আরও একটু টানতেই তাকে নিয়ে গেলাম তার নানির বাসাতে। পৃথিবীর সমস্ত খুশি যেন আবার সোয়ার ছোট মনে জেগে বসল। সোয়ার নানা নানি আমাকে বেশ সমীহ করলো। এক পাকে সোয়ার নানি জিজ্ঞেস করে বসলেন, শরণ কি তোমাকে মেনে নিয়েছে? আমি এমন প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। কোনো জবাব গুছিয়ে নিয়ে এসে ব্যক্ত করতে পারলাম না। আমার দশা বুঝে উনি পর্যবেক্ষণ করে অবগত হলেন আমার কাল পরিস্থিতি সম্পর্কে। উনি বললেন, অথই আমাদের খুব আদরের মেয়ে ছিল বুঝলে। তোমার মতো এত সুন্দর ছিল না ও শ্যামলা ছিল। আমার আদরের মেয়েটা দুবার আমাকে ফাঁকি দিল। একবার শরণের সাথে পালিয়ে গেল, আবার শরণের থেকে আমাদের থেকে একেবারের জন্যই পালিয়ে গেল। বলতে গিয়ে তিনি হু হু করে কেঁদে উঠলেন। আমি বেজায় অস্বস্তিতে পড়ে গেলাম যেন। তুমি অনেক সুন্দর, শরণ তোমাকে এক সময় না এক সময় ঠিকই মেনে নিবেই। পুরুষ মানুষ বহু ভুলে যায় তাড়াতাড়ি। মা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার নাতনিটাকে মায়ের মতো আদর দিও। ওকে তুমি ফেলে দিও না। আর যদি পড়েই ফেলো দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এখন ওকে আদর দিও না। এমন কথার নিমিত্তে আমি শুধু ফ্যাল করেই তাকিয়ে রইলাম ওনার দিকে, সম্মুখের মা বয়সী মানুষটার দিকে। ও বাড়ি থেকে বেরোনোর সময় দিবানগ্নর ইতি হয়ে এলো দশা। মৃদুবন্ধ বাতাস মন খারাপের সুর শুনিয়ে দিয়ে বিদায় হচ্ছে। আকাশটা হঠাৎই মেঘলা। এই যে বসন্তের বিকেল তা বললে এই মুহূর্তে কেউ বিশ্বাসই করতে নারাজ হবে। আমি সোয়া নিঃসুপে হাসছিলাম। আমার মনে বহু প্রশ্ন, বহু কৌতুক। অথচ দেখতে কেমন ছিল, সে কীভাবেই বা চলে গেল সবাইকে ছেড়ে, তার কবরটা কোথায়? এসব বাঁধনহারা ভাবনা ভাবতে ভাবতেই হঠাৎই ঈশ্বর চমকে উঠলাম। এক দুফোঁটা করে যেন আকাশ বিদীর্ণ হয়ে বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টি। সত্যি আরম্ভ হলো ঘন ঘন ফোঁটার গুড়ি গুড়ি বৃষ্টি। আমি সোয়াকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে রিকশা ধরলাম একটা। এই মুহূর্তে ভীষণ মিষ্টি এক দৃশ্য সৃষ্টি হলো আমাদের মামের। সোয়া ছোট হাত দিয়ে তার আঁচল টেনে তার আর আমার মাথা ঢাকার ব্যথা চেষ্টা চালিয়ে গেল। বাসায় পৌঁছালাম আধা ভেজা হয়ে, শাড়ি ভিজে একাকার, খোপা খুলে বেহাল দশা। শুধু এরকমই সোয়াকে বৃষ্টির ফোঁটা হতে আগলে রাখার চেষ্টা করেছিলাম, তবুও ভিজে গেছে। মেন ডোরে গিয়ে কলিং বেল বাজিয়ে সোয়াকে কোল থেকে নামিয়ে দিলাম। ইতিমধ্যে দরজা খোলার শব্দে আমার কানে এলো। মুখ তুলে দরজার দিকে দৃষ্টি দিতেই অন্তরাত্মা আমার লাফিয়ে উঠল। দরজার ওপাশে কে? ঘরের আলো ছিটে ফোটায় শরণকে স্পষ্ট দেখা যাচ্ছে। শরণ দাঁড়িয়ে আছে। আমি অবাক, বিস্ময়, ভয় সব হাতের মুঠো নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম।
সোয়া বাবা বলে আনন্দের স্বরে চিৎকার দিয়ে লাফিয়ে পড়ল শরণের উপর। শরণ কোলে তুলে নিল মেয়েটাকে। সোয়া শুরু করে দিল তার ধারাবাহিক বুলি। আমি আলগোসে ওদের অন্তরালে শুকনো এক ডোক গিললাম। শরণের চোখের দৃষ্টি বলে দিচ্ছে, যেখানে ভাগের বয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটা যেন আজ প্রমাণিতই হবে আমার উপরে। তবে আমি শঙ্কিত। আজ তো তার আসার কথা ছিল না, আরও 2 দিন বাকি। এই মানুষটা কি মেয়েকে আমার কাছে রেখে কুল পায়নি কানাডায়? ছুটে এসেছে আজকেই, তাও আবার আমি যখন অথয়ে শাড়ি পরে স্টাং দাঁড়িয়ে আছি তার সামনে। শাড়িটা কেন নিয়েছেন? কোন অধিকারে? মিনিট তিনেক পরে দাঁতে দাঁত চেপে ঝরে পড়া রাগ নিয়ে উপস্থিত হলো শরণ আমার সামনে। আমি ড্রয়িং রুম অতিক্রম করার পর্যায়ে তখন বুকের মাঝে ভয় বাসা বাঁধল। কি হবে এখন? আমি একটা প্রশ্ন করেছি আপনাকে, কথা কি কানে যাচ্ছে না? এত বাড়াবাড়ি কেন করেছেন? সোয়া বলছিল তাই পড়েছিলাম, বলতে গেলে মিনমিন করে জবাব দিলাম। শরণ যেন ফুঁসে উঠল আরও, বলে উঠল, সোহার কথা এত কেন শুনবেন আপনি? আপনার কি কমন সেন্স নেই? অন্য জিনিসে কেন হাত দিবেন আপনি? তার চিৎকারে আমি কেঁপে উঠলাম। সে হঠাৎই রেগে পাশে থাকা ছোট কাঁচের টেবিলে সজোরে লাথি দিয়ে বলে উঠল, আঙ্গুল উছিয়ে, ইন ফিউচার এমন দুঃসাহসিকতা কখনোই দেখাবেন না। আপনার কোনো রাইট আছে এই জিনিসগুলোর প্রতি? আমি কি আপনাকে রাইট দিয়েছি? আমি দমক শুনে চোখ খিচে বন্ধ করে নিয়ে দাঁড়িয়ে রইলাম। সে যেন মিনিট তিনেক আমাকে পরখ করে গেল রাগ ঝাড়া চোখে। যখন কানে কারো গটগট করে চলে যাওয়ার শব্দ এলো, তখনই আমি চোখ খুলে দৃষ্টি ঊর্ধ্বে তুলে দেখলাম সে চলে যাচ্ছে। বুক ছেড়ে আমার একটা দীর্ঘশ্বাস পেলে তাকে মনে মনেই বলে দিলাম, এমন ব্যবহার আমার কাছে স্বাভাবিকই লাগে জানেন। শাশি আম্মা আরও কত বাজে ব্যবহার করতো। কলেজের নবীন বরণে পড়ে যাওয়ার জন্য শুধু একটা শাড়ি চেয়েছিলাম তার কাছ থেকে, কত না কথা শুনিয়ে দিয়েছিল। আসলে মানুষ বলে না, বিষে 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 ক্ষয়। আমার বেলায় কথাটা শুনে শুনে অটোমেটিকই হজম হয়ে যায়। মন মোটামুটিভাবে একটু খারাপ হলো, তবে খুব হতে পারল না। এমন এক পরিস্থিতি যে সৃষ্টি হবে তা আমি তাকে দেখেই মনকে প্রশিক্ষণ দিয়ে রেখেছিলাম। কিছু বললে শুধু শুনে যেতে হবে খেয়া, সে বলতেই পারে, কারণ কারো ভালোবাসার জিনিসে কেউ হস্তক্ষেপ করলে তা অসহনীয়, কাটার মতো বিধে। এ ব্যথা আমি সইয়ে এসেছি সে ছোটোবেলা থেকেই। প্রথম ভালোবেসে ভুল করে একপাক্ষিক ভালোবাসায় জড়িয়ে গিয়ে সে যে কোথায় কে জানি। 10 বছর বয়সে প্রথম দেখা। বাবা বাসা শিফট করার দরুন একটা মজার বিষয় ছিল হলো, আমার আজও তার নামটা জানি না। সে কোথায় এখন কে জানে, তাকে আর মনে পড়ে না। সব অনুভূতি ফিকে হয়ে গেছে। তবে হ্যাঁ, যখন তার কথা মাথায় আসে তখন বুকের সূক্ষ্ম এক অদ্ভুত ব্যথার সুর ওঠে। রাতের খাবার আর খাওয়া হলো না আমার। বাবাকে শুধু খাবার নিয়ে তার পাশে বসে গল্প করে গেলাম। গল্পে অনেকবারই প্রশ্ন করতে চেয়েছিলাম, অথই কিভাবে মারা গেছে, কি হয়েছিল ওর, কিন্তু কোনো এক অজানা বাধা আটকে রাখলো যেন আমাকে। আমার আর বলা হলো না। বাবার খাওয়া শেষ হলে সব গুছিয়ে পুনরায় ওনাকে ঘরে রেখে আসলাম। বৃষ্টির ধারা এখনও চলমান। খাবার টেবিলে কিছু সময় মন হয়ে বসে বসে একজাক ভাবনা ভাবলাম। আমার জীবনটা যেন মাঝি ছাড়া নৌকা হয়ে গেছে, কোনো আপন ঠাঁই ঠিকানা নেই। নদীর স্রোত যেদিকে আমিও যেন সেদিকেই চলছি। ভাবতে গিয়ে চোখ জোড়া মিয়ে পড়ছে যেন। গুমগুম অভিপ্রায়। এরই মাঝে মনে হলো সোয়ার কথা। কিছু কি খেয়েছে মেয়েটা? একবার কি উকি দিয়ে আসবো করে? যাওয়াই যায়। গা জাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। এক কদম সামনে এগোতে হঠাৎ করে থমকে গেলাম আমি। আদো আলোতে দেখতে পেলাম কেউ হেঁটে হেঁটে আসছে ড্রয়িং রুমের দিকে। বুঝতে অসুবিধা হলো না ওটা শরণ। আমি যথাসম্ভব স্থির হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলাম, এই আশায় যেন তার নজরে আমি না পড়ি। মনে ছোটোখাটো এই ইচ্ছেটা পূরণ হলো। আমি শরণের দৃষ্টির অগসরেই রয়ে গেলাম। মেন ডোর খুলে সে বেরিয়ে যেতে আমিও কিছু না ভেবে পিছু নিলাম। তন্ত্রভাবটা ছুটে পালিয়ে গেছে। মনে বাসা বেঁধেছে একজাক কৌতূহল। প্রায় দৌড়ে বাহিরে বেরিয়ে এলাম আমি। বাহিরে গুটগুটে অন্ধকার, জুম বৃষ্টির মাঝে কেউ যেন নেই। শুধু শরণ হাসছে হাতে একটা চট নিয়ে। আমি বিপত্তিতে পড়ে গেলাম। এই আধারে ভয়ে ভয়ে পা ফেলে তবুও কৌতূহলী হয়ে আমি ছুটলাম। বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা অতিক্রম করতে হলো। এরই মাঝে আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে রাস্তার ল্যাম্পপোস্টগুলো আলো ছড়িয়ে দিল। ইলেকট্রিসিটি অফিসে সে ভালো মানুষটাকে অনেক ধন্যবাদ দিয়ে এগোতে লাগলাম। বৃষ্টির পানিতে সিক্ত হয়ে ওঠা কাপড়ে ঠান্ডা লাগছিল বেশ, কিন্তু তোয়াক্কা করছি না এখন। শরণের হাতে শুধু টর্চে ছিল না,
ছিল একটা লাল টুকটুকে গোলাপের গুচ্ছ। সে তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে সে ফুলটা রেখে দিল আলগোছে, পরম যত্নে ভালোবেসে একটা কবরের উপর। আমি তার থেকে বেশ দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম তার কর্ম। এটাই তাহলে তার গন্তব্য ছিল, কবরস্থান। শরণ বিড়বিড় করে কিছু বলতে লাগলো মাটির ঘরটায় দৃষ্টি রেখে। আমি তা শুনবো বলে একটু এগিয়ে গেলাম। অস্পষ্ট কণ্ঠে বলতে শুনলাম, আজকের দিনে সো আমাদের কাছে এসেছিল। ওর 6 বছর হতে চলল। গতবারও তো তুমি ছিলে। আর এবার আমার নিজের প্রতি ঘৃণা হয় অথই। সেদিন আমি তোমার সাথে থাকলে হয়তো এত কিছু হয়ে যেত না। তুমি, আমি আর সোয়া মিলে অনেক সুখে থাকতাম। এত দ্রুত কেন চলে গেলে তুমি বলো? তুমি যেদিন কোথাও গিয়েছিলে সেটাও আমি জানতে পারলাম না। তুমি শুধু একটা বার বলে যেতে আমাকে, কে আমার গলায় ছুরি চালে বলতে গিয়ে শরণ হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম। ছুরি চালিয়েছিল মানে? অথৈকে কি খুন করা হয়েছে? আমার গা কাটা দিয়ে উঠল। শরণের মুখে শুনতে পেলাম, আমি তাদের আরও দ্বিগুণ কষ্ট দিয়ে শেষ করব অথই। আমার ভালোবাসা যারা কেড়ে নিয়েছে তাদেরকে আমি একটাকেও ছাড়ব না। আমাকে যারা খুব কষ্ট দিয়েছে তাদের কাউকে আমি ভালো থাকতেই দিব না। আমাকে যারা তোমার অভাবে পুড়িয়ে দিয়েছে তাদেরও আমি পুড়িয়ে শেষ করে দিব। বলতে বলতে দেহের ভার ছেড়ে দিল শরণ। মাটিতে দপ করে বসে গিয়ে সে হঠাৎ ভীষণ আবেগ নিয়ে বলে উঠল, অথই, সবশেষে এটাও তো হতে পারত, তুমি আমাকে ছেড়ে না গেলেও পারতে। আমার ভীষণ অভিমান হয় তোমার প্রতি। কণ্ঠস্বর বারংবার ক্ষীণ হয়ে আসছে শরণের। পুরুষ হৃদয় অসহনীয় দুঃখগুলো আর ধরে রাখতে পারল না যেন। অজরে নিঃশ্বাসে বন্ধ চোখে অশ্রু বিসর্জন দিচ্ছে। আমি অনিমেষ তাকিয়ে দেখতে লাগলাম এই দৃশ্য। সবটাই যেন দূর কল্পনীয়। ভাবনার বাহিরে আমার মাথায় পুনঃ পুনঃ একটা শব্দই ঘুরতে লাগলো, মার্ডার। চোখে বেশি বেশি উঠতে লাগলো কারো গলার ছুরি বাজানো লাশ। চোখ দুটো কি খোলা ছিল। ভাবনার মাঝে দেখলাম শরণ উঠে দাঁড়িয়ে গেছে। চোখ মুছে সে তার প্রিয়তমার কবরের থেকে ক্রমশ দূরে চলে আসছে। আমি একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে গেলাম। সম্ভব হলো কি বুঝলাম না। পুরো কবরস্থান ঘিরে ছিল বৈদ্যুতিক আলো। আমি আরও একটু আড়ালে চলে গেলাম, কিন্তু তখনই বাঁধল সেই বিপত্তি। হঠাৎই মনে হলো কোনো ঠান্ডা কিছু আমার শরীরে হাত দিল। আত্মা দরপড়িয়ে উঠল যেন আমার। কবরস্থান এটা, এ কথা মাথায় আসতেই কিছু না ভেবে কাল পরিস্থিতি বলে একটা চিৎকার দিয়ে উঠলাম। ভয়ে জমে গেলাম আমি। আধবোঝা হয়ে এলো আমার চোখ। আমি দৌড়ে সেখান থেকে চলে আসতে চেয়েও পারলাম। হাত পায়ের শক্তির অবনতি যেন হলো। সব হারিয়ে গেল যেন আমার। লুটিয়ে পড়লাম যেন মাটিতে। মাথার মধ্যে তখন আরও একটা ভাবনা খেলে গেল, এটা কি অথই হইতে পারে? শরণকে বিয়ে করার অপরাধে কি আমাকে সে শাস্তি দিবে? পেশেন্টের হাড় দুর্বল, মনে হচ্ছে সে ভয় পেয়েছে খুব। এমন কিছুই কর্ণপাত হলো। অনুভব করলাম মাথা ঝিমঝিম করছে। অতঃপর আচমকাই মনে পড়ে গেল সেই ভীতিকর কাহিনী। দরপড়িয়ে লাফিয়ে উঠে আমি চারদিকে চোখ বুলালাম। এটা তো আমার ঘর। বেডের পাশে দাঁড়িয়ে আছে সোয়া, শরণ আর একজন সুদর্শন পুরুষ। বেশ বুসা বলে দিচ্ছে সে ডাক্তার। দরপড়িয়ে উঠে বসে আমি হা হয়ে তাকিয়ে রইলাম। শরণের দিকে চোখ পড়তে সে কটমট করে তাকালো আমার দিকে। আমি তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিলাম। একটু হলেও বুঝলাম রাস্তা থেকে কিভাবে বিছানায় চলে এসেছি, কিন্তু বুঝে উঠতেই হৃৎপিণ্ডের কম্পন বেড়ে অস্বস্তিকর কারবার হলো। আমি যে তার পিছু নিয়েছিলাম এটা সে জেনে গেল। আবার কি বলে ঝাড়বে যে আমাকে। এখন কি ঠিক আছেন আপনি? পানি খাবেন? ভাবনার মাঝে অচেনা ডাক্তারের কথা কর্ণপাত হলো। আমি এক নজর দেখার জন্য মুখ তুলে চাইলাম তার দিকে, কিন্তু ভয়ে যেন মুখে কোনো বাঘই ফোটাতে পারলাম না। মাথার আর ঘাড়ের উপর অত্যাচার করে বুঝিয়ে দিলাম আমার পানি খাওয়াটা চূড়ান্ত রূপে জরুরি। সুদর্শন ডাক্তারটা আমার শব্দহীন ভাষা বুঝে পানিপূর্ণ একটা গ্লাস এগিয়ে দিল আমার দিকে। আমি ডক ডক করে পানি পান করে নিলাম। এমন সময় শরণ বলে উঠল, অমন আলুর বস্তার মতো ঠাস করে পড়ার কারণটা কি? আমার মুখ ভর্তি পানি ছিল। এমন সময় শরণেরই প্রশ্ন। না চাইতো আমার চোখ সড়ক গাছ হয়ে উঠল যেন। মুখের পানিটুকু স্থিতি জড়তায় আটকে গেল ভাবনার দরুন। আমাকে কি আলুর বস্তা বলা হলো? আকাশ পাতাল এক করে ভাবনায় মেতে উঠলাম। আমাকে কি সত্যি আলুর বস্তা বলল? আমি না মাত্রই 1 মণ 5 কেজি। অঙ্কন বোবা হয়ে গেছে। অতিরিক্ত ভয় পেলে মানুষ কি বোবা হয়ে যায়? শরণ গভীর চোখে আমাকে পরখ করতে করতে হঠাৎই বলল, ভাবখানা তার এমন যেন সে গালে হাত দিয়ে ভাবতে বসেছে। তার কথা, এমন কথা শুনে আমার চোখ যেন পারলে কোটো ছাড়া হয়ে যায়।
অঙ্কন নামের ডাক্তারটা ব্রু কুটি করে তাকিয়ে রইল আমার দিকে। তার অভিমত হলো, ভয় পেলে মানুষ হার্ট অ্যাটাক করে, কথা এড়িয়ে আসে, কিন্তু পার্মানেন্ট বোবা তো হয় না বন্ধু। মনের সবটুকু হতাশা নিয়ে সে এই কথা বলতেই আমি এবার ভিতরে ভিতরে রাগ ক্ষোভ নিয়ে মুখের পানিটুকু গিলে ফেললাম। বাজখাই গলায় বলে উঠলাম, আমি বোবা হইনি। আমার পরিষ্কার কণ্ঠস্বর তাদের কর্ণপাত হতেই তারা একযোগে তাকালো আমার দিকে। আমিও তাকিয়ে রইলাম উদ্দেশ্যহীন, ভাবশূন্য হয়ে। এরপর হঠাৎ করে স্মরণের প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছিল? ভূত আমার কাঁধে হাত রেখেছিল। ভীষণ ভীত হয়ে এই কথা বলে দিতেই স্মরণ যেন ভীষণ বিরক্ত হয়েই বলল, কি? আমি মিনমিন করে বললাম, ভূত ওর ঠান্ডা হাত দিয়ে আমাকে ধরেছিল। স্মরণ আমার কথা শুনে ক্ষণিক ফুসফুস করে উঠল। এরপর কোনো কথা আর খুঁজে না পেয়ে এসে রাগ ভরা চেহারা নিয়ে গটগট করে সেখান থেকে বেরিয়ে চলে গেল। অঙ্কনের উদ্দেশ্যে বলে গেল, সরি ভাই, এত রাতে তোকে বৃষ্টির মধ্যে ডেকে নিয়ে এসে পাগলের চিকিৎসা করানোর জন্য। আমার উচিত ছিল তখনই এটাকে পাবনায় পাঠিয়ে দেওয়া। আমি এমন কথার পিঠে শুধু অসহায়ের মতোই তাকিয়ে রইলাম স্মরণের যাওয়ার পানে। পাশ থেকে অঙ্কন বলে উঠল, কিছু মনে করবেন না, আপনার ভাই একটু এমনই, ওর মাথা বেশি বেশি গরম হয়ে যায় বাপি মারা যাওয়ার পর। অঙ্কন আরও কিছু বলছিল, কিন্তু আমি তা মস্তিষ্কে যেন ধারণ করতে পারলাম না। এটা আবার বলে কি? কে কার ভাই? কে ভাই? আর কার ভাই? আমি বড্ড নিষ্পাপ কণ্ঠে জানতে চাইলাম। উত্তরটা দেওয়ার আগে অঙ্কন কিছু সময় অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। অতঃপর দৃঢ় কণ্ঠেই বলল, স্মরণ আপনার দুঃসম্পর্কের ভাই না? আমি আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম অঙ্কনের দিকে। তবে কি পরিচয় পর্ব দেওয়া হয়ে গেছে অনেক আগে? সে দুঃসম্পর্কের ভাই হয়ে গেল আমার? আমি ভাবনার মাঝে অঙ্কনকে বললাম, হ্যাঁ ভাই হয়, আমার দাদির হাজব্যান্ড, দাদা ভাই আমার। অঙ্কন আমার কথা মজার ছলে নিল। হঠাৎই হাসতে হাসতে তার শহীদ হয়ে যাওয়ার উপক্রম দেখতে পেলাম। আমি অজানা কারণে মনের মাঝে রাগের অস্তিত্ব পরখ করলাম। অঙ্কন ছেলেটার হাসি এতটুকুও পছন্দ হচ্ছে না আমার এই মুহূর্তে। আমি তো ভেবেই কুল পাচ্ছি না কি হবে আমার, কি বলা হবে আমাকে, আর কি করা হবে আমাকে স্মরণের পিছু নেওয়ার অপরাধে। অঙ্কন ডাক্তার একটু পরে বেরিয়ে গেল আমার ঘর থেকে। আমি ফ্রেশ হয়ে ভেজা শাড়ি ছেড়ে প্রায় 1 ঘন্টা হলো ঘরবন্দি হয়ে বসে আছি। দুটো টেবিল ল্যাম্প, দুটো বৈদ্যুতিক বাতি সবই সচল রাখলাম। রাত 2টো বাজতে চলল। ক্ষুধায় পেটে ইঁদুরের ছোটাছুটি, কিন্তু খেতে যাওয়ার সাহসটুকুও করে উঠতে পারছি না। যদি স্মরণের সামনে পড়েই কৈফিয়ত দিতে হবে, কিন্তু কোনো প্রকার কৈফিয়ত আমার কাছে গুছানো নেই। রাতটা পার করলাম বড্ড ভয়ে ভয়ে। বারবার মনে হলো, এই বুঝি আবারও সে ঠান্ডা হাতের সংস্পর্শ পেলাম। এ বুঝি অথ এসে আমার গলা চেপে ধরে বলবে, তোর সাহস হয় কীভাবে আমার স্মরণের বউ হওয়ার? আমি কল্পনায় এ প্রশ্নের জবাব গুছিয়ে রেখেছিলাম। আমি বলে দিতাম, আপনার বরের বউ হওয়ার ইচ্ছে আমার একটুও ছিল না। আমি জানতামই তো না যে সে বিবাহিত, বাচ্চাযুক্ত, সাথে এমন অসভ্য যে কিনা অন্যের কাছে বউকে দুঃসম্পর্কের বোন বলেই পরিচয় দেয়। আন্টি আর কতক্ষণ লাগবে? আমি স্কুলে যাব না? সোয়ার খাবার টেবিলে হাতে আমার উদ্দেশ্যে কথাটা বলতেই আমার হুঁশ হলো। আস্তে করে জিভ কেটে প্রতি উত্তরে করলাম, আসছি আসছি, তুমি ব্যাগ গুছিয়ে নাও, আমার এই তো হয়ে গেছে। তড়িঘড়ি করে প্লেটে ভাত বেড়ে নিলাম। ছোট মেয়েটা সকালের নাস্তা হিসাবে ভাতই খায়। স্মরণ খায় হালকা কিছু। তার খাবারটা গুছাতে গিয়ে সোয়ার খাবারের জোগাড় করতে আমার দেরি হয়ে গেছে। জয়নব খালা, আপনি থাকতে অন্য কেউ কেন চর খাবার নিয়ে যাবে? রান্নাও অন্য কেউ কেন করে? হঠাৎই পিছন থেকে এমন উক্তি ছুঁড়ে মারল কেউ। আমি সোয়ার প্লেটে মাংস রাখছিলাম। পিছন ফিরে একবার দর্শন করলাম অনাকাঙ্ক্ষিত কথা সে মালিককে। সে শক্ত চোখ মুখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অনেক আগে থেকে এই বাড়িতে রান্নার সব কাজ জয়নব খালাই করে আসছেন। শুনেছি 16 বছর হয়ে এলো। স্মরণের মা বেঁচে থাকাকালীন সময় থেকেই উনি আছেন। এই দীর্ঘ সময়ের মাঝে কখনো যেন তিনি এমন কোনো কথাই শোনেননি। অবিশ্বাস্য দৃষ্টিতে সামান্য আতঙ্ক নিয়ে তিনি তাকিয়ে রইলেন স্মরণের দিকে, কিন্তু স্মরণে তাতে যেন এক রত্তীয় ভাবান্তর হলো না। সে আবার আমাকে উদ্দেশ্য করেই বলল, তৈরি হয়ে থাকবেন, আজ বিকেলে এ বাড়ি থেকে চলে যাবেন, ড্রাইভার রেখে আসবে অন্য বাড়িতে আপনাকে। এ কথা আমার কর্ণপাত হতে আমি তড়িৎ গতিতে তাকালাম তার দিকে। সে পুরোদমে আমার সাহনি উপেক্ষা করেই পিছন ঘুরে অগ্রসর হলো তার গন্তব্য দিকে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমার মনে হলো, এই ঘর আমার পর করা ভীষণই অসম্ভব। আমি ভালো থাকতে পারবো না। আমার এই ভাবনাকে অজানায় প্রাধান্য দিয়ে হঠাৎ সো আমাকে ডেকে উঠল, আন্টি খাইয়ে দাও তাড়াতাড়ি, স্কুল যাব আমি। আমার তবদা ভাত কাটবে কি আর
আরও যেন বেড়ে গেল তরতর করে। আমি হঠাৎ করে জয়নব খালাকে বললাম, খালা, মেয়েদের স্বামীর ঘর এত আপন হয় কেন? খালা পাশ থেকে বলে উঠলেন, কারণ মেয়ে মানুষের স্বপ্নই হচ্ছে একটা সংসার। স্বামীর মায়ার বাড়ির মায়ায় পড়ে যায় দেখেই তো যুগের পর যুগ অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে সংসার করতে পারে। আমি জয়নব খালার কথাটা সেকেন্ড দুয়েকের জন্য গভীরভাবে ভাবলাম। আমি কোনটার মায়ায় পড়েছি, স্বামীর নাকি স্বামীর বাড়ির? স্মরণের কথার হেরফেরের তর্ক বিতর্ক শুরু হলো বাড়ির মাঝে। বাবা এক পর্যায়ে বলে বসলেন, গেলে তুমি যাও স্মরণ, আমি বৌমা আনার আগে মেয়ে এনেছি, তাই আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, আমার নাতনিকেও রেখে যেও। ব্যাস, এ কথাতে সব তেজ থমকে যেতে বাধ্য হলো স্মরণের। অবশেষে সে রাগ ক্ষোভ নিয়ে দেখলাম বাসা থেকে বেরিয়ে গেছে। যাওয়ার আগে সে আমার সাথে একবার ভয়াবহ সাক্ষাৎ করে গেল। আসমক আমার হাত টেনে উল্কার মতো আমার ঘরে নিয়ে এসে শাসিয়ে বলল, বাবার জন্য কিচ্ছু হচ্ছে না, আপনি একটা বোঝা আমার কাছে। একটা কথা ভালো করে শুনে নিন, নেক্সট টাইমে আমাকে কখনো ফলো করার চেষ্টা করবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি শুধু ফ্যাল করে তাকিয়ে তার কথাগুলো হজম করলাম। মনে মনে খুব করে জানতে চাইলাম তার কাছে, আমাকে নিয়ে আপনার কি এত সমস্যা? আমি কি আপনার কাছে ভালোবাসা চাইতে গেছি? আপনার ধারে ধারে পড়ে থেকেছি, স্ত্রীর অধিকার চেয়েছি, তবুও কেন? আমার অথয়ে জায়গা নেওয়ার সাহসটা কখনোই করবেন না আপনি। দু কদম এগিয়ে গিয়েও আবার হঠাৎ পিছু ফিরে এসে এই কথা বলল, খুব গভীর করে। তারপর আবারও তেজ নিয়ে গটগট করে হেঁটে চলে গেল। আমি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার যাওয়ার দিকে। সে কি তবে আমাকে একটু হলেও মেনে নিল? ভাবতে বুকের মাঝে ডিপ ডিপ ছন্দ উঠল। অনাকাঙ্ক্ষিত ছিল তার এই কথা। আমি চোখ দই চড়ক গাছ করে দাঁড়িয়ে রইলাম। একদল একপাক্ষিক ভালোবাসায় ডুবন্ত মানুষদের মতো করে বলে উঠলাম, তুমি প্রিয় নাইবা আমাকে ভালোবাসো, শুধু আমাকে দূরে ঠেলে নাহি দিও। স্মরণ প্রস্থান পথ ধরায় আমার কথা শুনতে পেল না, তবে আমি ঠিকই শুনতে পেলাম আমার মনের কথা। কেউ যেন বলে যাচ্ছে, না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি, তবে ধীরে ধীরে জাগলো এই অনুভূতি। আমি সারাদিন ভেবে যাই আমার রাত পেরিয়ে। শেষ বিকেলের আলোটা নিভে চারদিকে অন্ধকার নামলো। সোয়াকে আজ পড়াতে বসালাম আমি। বাবার রুমে একবার উকি দিয়ে এসেছি, দেখে বুঝলাম তার মন মেজাজ ততটা ভালো নেই। বিদায় আমি আর ওষুধ খাওয়ার বিষয়টা ছাড়া বাকি কোনো প্রসঙ্গ টেনে কথা বলিনি। সোয়ার পড়া শেষ হতেই ওকে রাতের খাবার খাইয়ে দিলাম। কিছু সময় টিভির পর্দায় চোখ রাখলো মেয়েটা। তারপর টিভি দেখা কালে ঘুমিয়ে পড়লো আমার কোলে। ওকে এক হাতে শক্ত করে ধরে আমি সোফায় ঠেস দিয়ে বসে টিভি দেখতে লাগলাম। একসময় যেন আমার চোখও নিবু নিবু হয়ে এলো। কখন যে কীভাবে ঘুমিয়ে গেলাম তা আমার অজানা। ঘুম ভাঙলো আমার কোলটাকেও পাকা করার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন অনুভব করে। ঈশ্বর চমকে চোখ জোড়া ঘুম ছাড়িয়ে টেনে তোলার চেষ্টায় মরিয়া হলাম। একটু চোখ খুলতেই অক্ষিপটে ভেসে উঠল কারো অতি সুদর্শন মুখ। কপালে কিঞ্চিত বিরক্তির বাস, চোখ জোড়া তীক্ষ্ণ করে রাখা। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। ঘুমের মাঝে নিঃশ্বাসটা নিলেও এখন নেওয়া যেন একেবারে বন্ধ হয়ে গেছে। চোখের পলক ফেলতেও অস্বস্তিতে জমে যাচ্ছি। স্মরণ সোয়াকে আলগোছে আমার কোল থেকে তুলে নেওয়ার জন্য বেশ যুদ্ধে নেমে গেছে, কিন্তু ঠিক জয়ী হতে পারছে না। সোয়া আমাকে আষ্টি ফিস্টে জড়িয়ে রাখায় আমি শুধু এভাবে নড়সড়হীন দেখে গেলাম প্রায় মিনিট 10। তারপর আস্তে করে বুকে দুঃখ লুকিয়ে রেখে আমি তাকে বললাম, আজকে থাক না আমার কাছে। আমার কণ্ঠ পেয়ে স্মরণ তড়িৎ গতিতে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বেশ খানিকটা বিব্রত ভাব তার চেহারায় জমে গেলেও তা তৎক্ষণাতে সরিয়ে দিয়ে বলে উঠল, না, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঘুমানোর আগে বলেছিল, আন্টি আমি তোমার সাথেই থাকব। মনে অসীম সাহস নিয়ে এই কথাটা তাকে শুনিয়ে দিতেই সে ক্ষুব্ধ চাহনি নিয়ে তাকালো আমার দিকে। আমিও নিষ্পাপ দৃষ্টি তার দিকে ছুড়ে দিয়ে বসে আছি। সে ক্ষণকাল আমি সহ সোয়াকে পরখ করলো, তারপর আর কিছু না বলে দ্রুত পায়ে প্রস্থান করলো আমার সম্মুখ হতে। আমি তার রাগের মাত্রা পরিমাণ করতে সোয়াকে কোলে নিয়ে আমার ঘরের দিকে রওনা হলাম। বিছানায় শুইয়ে দিয়ে গায়ে কাঁথা চাপিয়ে আমিও শুয়ে পড়লাম ওর পাশে। খুবই মিষ্টি একটা সকালে ঘুম ভাঙল আমাদের। ফাঁস ফিরে সোয়ার মায়া ভরা মুখটা দেখে মনটা যেন আরও ভালো হয়ে গেল। মাত্রই যখন সাংসারিক ব্যস্ততার কথা মাথায় এলো তখনই ক্যালেন্ডার বলে দিল আজ শুক্রবার। মনে অন্যরকম অজানা আনন্দ ধরা দিল। ঘরে প্রকৃতির আলোক রচ্ছা চিরচেনা দিনের সুর তুলল। বুকের মাঝে আনচান ভাব। এমন দিনে আগে প্রায় নানিমার কাছে ছুটে যেতাম।
চাচি আমার বকাবকির কোনো সীমান্ত ছিল না, সুযোগ ভীষণ কমই ছিল, কিন্তু এই সুযোগ প্রসারিত করে দিত ওয়ারেশিয়া, আমার চাচাতো বোন। টুকিটাকি কেনাকাটা বা তার বস্তা ভর্তি শপিংয়ের অজুহাতে আমাকে নিয়ে যেত নানিমার কাছে, আর সে বন্ধুদের সাথে শপিং করত। যদিও কষ্টে পার করেছি জীবন, 13 বছর বয়স থেকে প্রথমে মামার বাড়ি, তারপর চাচার বাড়িতে বেড়ে ওঠা। আজ ভীষণ মনে পড়ছে তাদেরকে, একটা বারও কেউ খোঁজ নিচ্ছে না আমার। ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছে তাদেরকে, কিন্তু কিভাবে যাই, মনে বিষণ্ণতা ভর করল। ধীরগতিতে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। জয়নব খালা হয়তো এসে গেছে এতক্ষণে, রান্না অর্ধেকের বেশি খালাই করে নিয়েছিল। আমি শুধু পরিবেশনের কাজটা সম্পন্ন করলাম। খারাপ টেবিলে একে একে সব রাখতেই স্মরণের আগমন ঘটল। সে ভীষণ ব্যস্ততা নিয়ে পরিপাটি ড্রেসে চেয়ারে বসে হুকুম দিল, খালা আমার নাস্তাটা তাড়াতাড়ি দিন, দেরি হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত খালা তখন রান্নাঘরেও ছিল না, সে গেছে বাড়ির দারোয়ানের কাছে ছোটোখাটো একটা বাজারের লিস্টে ধরিয়ে দিতে। খালা নেই, নিচে গেছে। মিনমিন করে তাকে বললাম, সে আমার কথায় এক পলক আমাকে দেখে নেয়। তারপর সোয়ার কথা জানতে চেয়ে বলল, সোয়া কি ঘুম থেকে উঠেনি? না। সে যেন চমকে উঠল, হঠাৎ তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, 9টা বাজবে এখন, ওর আবার জ্বর হয়নি তো? হঠাৎ এমন দুশ্চিন্তা ভাবমূর্তি স্মরণের মাঝে দেখে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। অবুঝের মতো করেই তাকে বললাম, ঘুম থেকে দেরিতে উঠলে জ্বর আসে নাকি? সে আমার প্রশ্নের কোনোরূপ জবাব না দিয়ে শুধু একটা রাগপূর্ণ দৃষ্টি উপহার দিয়ে ছুটল ঘরের দিকে। আমিও তার পিছু নিলাম। উল্কার বেগে ছুটে গিয়ে মেয়ের কপালে হাত রেখেই গভীর মনোযোগ দিয়ে অনুভব করতে লাগলো শরীরের তাপমাত্রা। এরই মাঝে সোয়া চোখের পাতা অল্প একটু উন্মুক্ত করে ডেকে উঠল, বাবা। হ্যাঁ মা, তোমার কি খারাপ লাগছে? স্মরণ কোলে তুলে নিল সোয়াকে, তারপর আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, এভাবেই বুঝি একজন মা হয়ে উঠতে চান আপনি? সারাটা রাত পাশে থেকেও বুঝেননি মেয়েটার জ্বর এসেছে? এতটাই যখন অনীহা, তখন কাল কেন নিজের কাছে নিয়ে গেলেন? আমি ওকে আমার কাছে নিয়ে যেতে চাইনি। আমি তো আসলে বোঝাই লাগবে আপনার কাছে, এমনই হওয়ার কথা। কোনো মেয়েই চাইবে একটা বাচ্চাওয়ালা সংসারে আসতে? এখনও সময় আছে, আপনি চলে যেতে পারেন। আমি আপনাকে আটকে রাখিনি, আমি তো চাই না আপনাকে। কথাগুলো এক নাগাড়ে বলেই গেল স্মরণ। আমি আবার মৌনতাকে ঠাঁই দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সে কিছুটা সময় নিয়ে আমাকে পরখ করেই চলে গেল ঘর থেকে। তার কথাগুলো আমাকে আহত করে দিল। আমি সত্যিই ভাবিনি সোয়া অসুস্থ হতে পারে। পুরোটা রাত আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল, কিন্তু ওর শরীরে তাপমাত্রা সহনীয়ই ছিল। অস্বাভাবিক কিছু আমি বুঝতেই পারিনি। ভাবনার মাঝে রুম থেকে বেরিয়ে স্মরণের রুমের দিকে রওনা হলাম। স্মরণের রুমের দরজার এই পাশে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পেলাম বাবার হৃদয়ে মেয়ের জন্য উপসে পড়া ভালোবাসা। চিন্তিত মুখের অভিপ্রায় ক্ষণে ক্ষণে ডেকে ওঠা পরম মমতা নিয়ে। সোয়া আধবোঝা চোখ নিয়ে বিছানার মধ্যে পড়ে আছে। নিমিষে স্মরণ একটা কাঁচের বাটিতে পানিসহ রুমাল নিয়ে হাজির। দেখতে দেখতে সে রুমাল বিছিয়ে কপালের মধ্যে বসিয়ে দিয়ে থার্মোমিটার খুঁজে আনলো। টেবিলের ড্রয়ার হতে বের করলো বিস্কিট, চিপস, ব্রেড। সোয়ার মুখের নিকট এক একটা বাড়িয়ে দিচ্ছে আর সেদে যাচ্ছে, কিন্তু সোয়া এসবের কিছুই খেতে বড্ড নারাজ। হঠাৎ যেন আমি তার চোখে পড়লাম। সে অদূর হতেই ডেকে বলল, আন্টি, আমি বিরিয়ানি খাবো। মায়ের একটা আস্ত স্তূপ যেন ছোট মেয়েটার কথার দরুন আমার বুকে চেপে বসলো। স্মরণ জট করেই পিছন ফিরে আমাকে দেখতেই বলল, আমি অর্ডার করছি। আমি দৃঢ়পায়ে হেঁটে গিয়ে সোয়ার কপালে আলতো করে হাত রেখে বললাম, আপনি এমন কেন? দেখছেন তো মেয়েটা অসুস্থ, তারপরও এমন খিটখিট করেন কেন? আপনিও বুঝি এভাবে বেস্ট বাবা হয়ে উঠতে চান, যে বাবা মেয়ের ভালোই বোঝে না, যে বাবা মেয়ের মাতুল্য কোল ছিনে না। এটা রুমাল ভেজানো হয়েছে, চুল ভিজে মাথায় পানি গিয়ে ঠান্ডা লাগবে আরও। স্মরণ যেন বিস্মিত হলো আমার কথায়। এই বিস্ময় ভাব কেটে উঠতে তার সময় লাগলো আনুমানিক 3 মিনিট। তারপর কড়া গলায় বলে উঠল, হোয়াট রাবিশ! আপনি আমাকে আমার মেয়ের ভালো মন্দ শেখাচ্ছেন? হয়তো বা শিখে রাখুন। আপনি তো কথায় কথায় আমাকে হুমকি দেন এ বাড়ি থেকে চলে যাওয়ার। জোর করে তো কারো আর ঘাড়ে চেপে বসে থাকা যায় না। স্মরণ প্রত্যুত্তর করল না আর। আমি সোয়াকে ছেড়ে স্মরণের দিকে একবার তাকিয়ে দেখতে চাইলাম তার অভিপ্রায় কী। সে প্রায় শূন্য ঘোলাটে, পুরোটাই ধোঁয়াশায় মরিয়ে রেখেছে। চোখ ফিরিয়ে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে এক পা ফেলতে হঠাৎই টান পড়ল আমার হাতে। শুনতে পেলাম সোয়ার কণ্ঠ, আন্টি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? বুকের মাঝে কষ্ট হলো এমন মিষ্টি একটা ডাক শুনে।
না তো মা, মেয়েকে ছেড়ে মা কি কখনো দূরে চলে যেতে পারে? তুমি এখন একটুগুলো ভালো হয়ে গেছো, আমি এখন তোমাকে মা বলেই ডাকবো। অথই মা আমাকে ফাঁকি দিয়েছে, তুমি আমাকে ফাঁকি দেবে না তো? পাকা পাকা কথাগুলো আমার চোখের জল আনতেই যেন বাধ্য করলো। আমি জড়িয়ে যাওয়া গলা নিয়ে কিছু বলতেই পারলাম না। ওর যে মা নেই, ওর থেকে বহু দূরে চলে গেছে, তা এত ছোট মস্তিষ্কে না ঢুকালেও পারত। ছোট কলেজা নিশ্চয়ই চটপট করে। বাবা আম্মুর কথা মনে পড়ছে। হঠাৎই সোয়া এ কথা বলে ডুকরে কেঁদে উঠল। শরণ দিশেহারা হয়ে কোলে তুলে নিল। সেও যেন অপ্রস্তুত হয়েই পড়ল। মেয়েকে দুটো কথায় বুঝ দিতে গিয়ে হঠাৎই নিশ্চুপ হয়ে গেল। খেয়াল করে দেখলাম তার চোখ বন্ধ। কান্নারত সোয়াকে বুকে জড়িয়ে নিয়ে স্তব্ধ হয়ে আছে। চোখের কার্নিশ বেয়ে উকি দিচ্ছে একটু একটু জল। মুহূর্তে গড় ছেড়ে গেল বিষাদে। শরণ হঠাৎ করে সোয়াকে জড়িয়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আগলে নিলাম ছোট মেয়েটাকে। শরণে যাওয়ার পানে তাকিয়ে রইলাম নির্বিশেষ। মনে পড়ে গেল অনেক আগের কথাগুলো। এই মানুষটাই ছিল আমার প্রথম ভালোবাসা। অবাক হওয়ার বিষয় না, আমি বড্ড অবাক হয়েছি 2 দিন আগে, যেদিন সে ব্যবসার উদ্দেশ্যে বিদেশে ছুটল। সেদিন রাতে ওই তো সোয়ার সাথে আমার বাড়ি ভাব হলো। তাকে নিয়ে এই রুমের বেলকুনিতে বসেছিলাম। একটু একটু কৌতূহল ছিল এই মানুষটাকে নিয়ে। সেই থেকে সকলের অগসরে সেদিন খুঁজে নিলাম কিছু, যদি কিছু নোটবুক মিলে। মনে 2 আনার আশা নিয়ে খামোখে এই ঘরটা দেখতে গিয়ে হাতে পেয়েছিলাম একটা অ্যালবাম। যে অ্যালবামে দেখেছি 13 বছর বয়সে দেখে আসা সেই মুখটা। এলোমেলো এক গুচ্ছ সিল্কে চুলের অধিকারী ছেলেটাকে, যার কিনা একটা অবাধ্য জোর করে বসে যাওয়ার সৌন্দর্য আছে। একটা কেস দাঁত। এই দাঁতের হাসিটা দেখার জন্য আমি প্রত্যেক দিন বাসা থেকে বেরিয়ে সামনের খোলা মাঠে গিয়ে বসে থাকতাম। ছোট থেকে ভীষণ শান্ত প্রকৃতির আমি একদিন এলাহি কাণ্ড বাঁধিয়ে ঝগড়াও করেছিলাম একটা মেয়ের সাথে। কেন সে আমার ভালো লাগার মানুষটার দিকে তাকাবে এই নিয়ে হাজারো স্বপ্ন বুনে বুনে মনের মাঝে রেখে দিতাম। এই মানুষটার নামে খোলা আকাশে চিঠি পাঠাতাম, কিন্তু সে আমাকে কখনো চেনেনি, কখনো জানিও নি। তার জন্য মরিয়া হয়ে থাকতো আমার কিশোরী মন। তবে আমার সব অনুভূতি মর্মর হলো একদিন, যেদিন দেখেছিলাম আমার স্বপ্নে শয়নে জল্পনায় কল্পনায় অবিরাম বসবাস করা মানুষটা অন্য মেয়ের রাজা। রাজারানীর গভীর ভালোবাসা, একে অপরের প্রতি পুকুর ঘাট আর দুবলা ঘাসের মতোই আসক্ত। দিনে শুরু হয় ঝগড়ায়, আর দিন শেষে শেষ বিকেলে তাদের দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে বালুচরে হাঁটত। আমার কিশোরী মন ভেঙে গুড়িয়ে যেত তাদের এই মিষ্টি দৃশ্য দেখে। প্রথমে সৌভাগ্য ভেবে বসেছিলাম, অতঃপর দেখি আমার দুর্ভাগ্য যে আমি তাদের সাথে একই কলেজে পড়ি। প্রতিষ্ঠানটা ছিল স্কুল অ্যান্ড কলেজ। তারা দুজনই কলেজে আর আমি স্কুলের হলগুলো একটাতে। একদিন আমার সাথে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটল। শরণ রাজার রানী আমাকে হুট করে একদিন রাস্তার মাঝে ডেকে বলল, তুমি তো ভারী মিষ্টি, তোমার কী নাম মেয়ে? আমি গোমরা মুখে বলছিলাম, খেয়া জান্নাত। ওয়াও, নাইস নেম। তুমি কিসে পড়ো? ক্লাস 9। আমি ইন্টার ফার্স্ট ইয়ার। তোমার বড় আপু? আমি মনে মনে বেংসি কেটে বলেছিলাম, বড় আপু না, আমার সতীন তুমি, আমার মনের মানুষ তুমি নিয়ে গিয়েছ। ওই যে দেখেছ কালো শার্ট পরা সুন্দর ছেলেটা, ওকে একটু ডেকে দিবে? আমি আপত্তি করতেছিও আর পারিনি। সেদিন ডেকে দেই শরণকে। তার বারবার মেয়েটাকে মনে মনে বলেই যাই, তুমি আমার সতীন, তোমাকে ইত্তুগুলো ঘৃণা আমার। বুঝিনি ওটুকু বয়সে নিয়ে আসা গালিটা যে এভাবেই সত্যি হয়ে যাবে, এভাবে আদতেই তার সতীন হয়ে যাব আমি। আমার কিশোরী বয়সের ভালোবাসার মানুষটা এভাবে আমার খুব কাছের হয়ে যাবে। কিন্তু আফসোস, দুঃখ, আমার ভাগ্য তাকে পেয়েও হারানোর পথে। সে তো চাই না আমাকে, সে তো বারে বারে বোঝাতে চায় সে আমার কখনো ছিল না আর আমার কখনো হবেও না। তবে আমি তাকে বলে দিতে চাই, না বাসলেন ভালো, নাইবা আপনার কাঁধে আমার মাথা রাখার সাহসটা দিলেন। আমি আপনার রাজ্যের রানী নাইবা হলাম। পরম ভালোবাসা দিয়ে আমার খোপায় রোজ একটা বেলি ফুলের মালাও পরিয়ে দিতে হবে না। শুধু আমি যেটুকু ভালোবাসা দেই এইটুকু একটু গ্রহণ করুন। আমি সব হারিয়ে অবশেষে আপনার দ্বারে। দূরে ঠেলে না দিলেও কি হয় না, শুধুমাত্র জীবনের শেষ বিকেলে আমি আর আপনি কি একসাথে ঘোর কুয়াশার মাঝে হেঁটে হেঁটে বহুদূর যেতে পারি না? দিনটা মন খারাপেই কাটছে। সাধ্য মতো সোয়াকে মায়ের আদর দেওয়ার চেষ্টা করলাম। জানি না আমি কতটুকু পেরেছি। স্মরণের আসছে না বহুক্ষণ হলো, তার দেখা নেই। সোয়াকে কখনো কাঁধে তো কখনো বেলকনির চেয়ারে বসে কোলের উপর বুকের মাঝে রেখে দিলাম। কখনো গল্প শুনিয়ে এটা সেটা খাইয়ে দিয়ে ওষুধ মুখে তুলে দিলাম। সে এখন আমার কোলে বসে আছে। উত্তপ্ত শরীরে তাপমাত্রা হ্রাস পাওয়ার কোনো খোঁজ নেই।
বন্ধ চোখে আমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে আছে যেন। আমি পলকহীন তাকিয়ে দেখছি বাড়ির নিচের বাগানটা। সেখানে একটা কাঠের বেঞ্চে বসে আছে শরণ, মাথা ঝুঁকিয়ে আছে মাটির দিকে। সব কেমন গোলাটে, সব যেন উচ্ছ্বাসহীন। এক ঝাঁক এলোমেলো ক্ষেত্র ঘিরে আছে যেন সকলকে। বসন্তের শেষ ভাগের একমুঠো অনুভূতি যেমন হৃদয় ছটপটিয়ে তুলে বিদায় নেয়, ঠিক তেমনি অনুভূতি বুকে বাসা বেঁধেছে। দেখতে দেখতে পলকহীন তাকিয়ে থাকার মাঝে চোখের এক ফোঁটা জল চড়ে গেল। আমার হুঁশ ফিরল ততক্ষণে। দীর্ঘশ্বাস ছেড়ে সোয়াকে নিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। আমার বিছানায় শুয়ে দিয়ে আমিও শুয়ে পড়লাম ওর পাশে। শরণ চলে গেলে সোয়াকে নিয়ে সোজা আমার ঘরেই চলে এসেছি। ও ঘরে অস্বস্তি হলো। আজ দম এঁটে এলো আমার। কোথাও যেন আমার জন্য কেউ নেই। কেউ যেন আমাকে এতটুকু ভালোবাসা দিতেও রাজি নয়। ক্রমান্বয়ে শুধু অপমানের উক্তিগুলোই ছুড়ে দেওয়া হচ্ছে আমার দিকে। ভাবনার মাঝে বিছানা হাতড়িয়ে ফোনটা হাতে নিলাম। ওয়ারেশিয়াকে কি একবার ফোন করব? দিদার সাগরে অবিলম্ব পড়ে হাবুডুবু খেতে আরম্ভ করলাম। ঠিক এমন সময় বাসাহীন আওয়াজ, দরজাতে কড়াঘাতের শব্দ। সোয়া, শরণের কণ্ঠ। দরজা শুধু আলগোছে চাপিয়েই রেখেছিলাম। এপাশ হতে বলে দিলাম, ঘুমাচ্ছে। সে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে শীতল দৃষ্টিতে সোয়ার পানে তাকিয়ে রইল সেকেন্ড পাঁচেক। তারপর দৃঢ় পায়ে হেঁটে এসে মেয়ের কপালে এক হাত রেখে উষ্ণতা মেপে নিল অন্তরালে। আমি ততক্ষণে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছি। কিছু খেয়েছে? ওষুধ? হ্যাঁ, খেয়েছে। এরপর 3 মিনিটের মতো নীরবতা। আমি তাদের থেকে প্রায় 5 কদম দূরে দাঁড়িয়ে। থ্যাঙ্কস। ছোট্ট একটা শব্দ হঠাৎই কৃপণ মানুষটার গলা থেকে উঠে এলো। আমি খানিকটা অবাক হয়ে হজম করলাম পরিস্থিতি। প্রতিবারের মতো শুধু ছোট করে প্রতিউত্তর করলাম, ওয়েলকাম। আপনি কিছু খেয়েছেন? আমার চোখ যেন চড়ক গাছ হয়ে গেল। আজ হঠাৎ করে খোঁজ খবর? এত ভালো কেন হলো হঠাৎ? না, খেয়ে আসুন। দৃষ্টি সোয়ার পানে রেখে সেই কথা গম্ভীর সুরে শুনিয়ে চলে গেল। আমি নড়তেও পারলাম না। স্বেচ্ছায় দাঁড়িয়ে রইলাম আগেরই মতো। কি হলো, যাচ্ছেন না কেন? 2 মিনিটের মাথায় আমাকে একবার পরখ করে নিয়ে 5 মিনিটের মাথায় সে বেশ বিরক্তি নিয়ে বলল, আপনি খেয়ে আসুন। আপনি খাননি সকালে? আমি খাবো না, আমার খিদে নেই। আমি আর কোনো কথা বাড়ালাম না। অতিবাহিত হলো আরও 2 মিনিট। পা ফেলে রুম ছাড়ার প্রস্তুতি নিতেই সে বলল, সরি, আপনার ঘরটা আটকে রাখলাম। ওর যদি ঘুম ভেঙে যায় তাই তুলে নিয়ে যাচ্ছি না। কি? না কিছু না, আমি যাচ্ছি, আপনারা থাকুন। বলে ঘর থেকে আমি বেরিয়ে এলাম। সোজা হেঁটে চলে গেলাম বাবার রুমে। একবার উকি দিয়ে এসে আবারও চলে গেলাম গেস্ট রুমে। ও ঘরে রাখা ইজি চেয়ারে বসতেই হঠাৎ করেই দেখি বুলু মন বুলু কাণ্ড করে বসেছে। ফোনটা ফেলে এসেছি আমার ঘরে। আবারও ছুটলাম। দরজা নক না করে ঘরে প্রবেশ করতে শরণ ফিরে চাইল আমার দিকে। সোয়ার নিকট সে থার্মোমিটার হাতে বসেছিল। তার সাথে আমার কোনো বাক্য বিনিময় হলো না। সে শুধু দেখেই গেল আমাকে। আমি ফোনটা নিয়ে গেস্ট রুমের দিকে চলতি পায়ে ওয়ারেশিয়ার কাছে ফোন করলাম। একবারের বেলাতেই ফোন তুলে কেউ বলল, হ্যালো। কেউ বলছেন? সাসিয়াম্মার কণ্ঠ। আমি সালাম জানিয়ে বললাম, কেমন আছেন সাসিয়াম্মা? আমি খেয়া। ছোট আব্বুর শরীর কেমন? অন্ত ভালো আছে? ভালো, সবাই ভালোই আছে। তুই ফোন করেছিস যে? ভয় পাবেন না, আমি ওই বাড়িতে যাওয়ার জন্য ফোন করিনি। আপনাদের থেকে যৌতুকের জিনিসপত্র নেব বলেও ফোন করিনি। ওয়ারেশিয়ার কথা মনে পড়ছিল খুব। জানেনই তো, এই পৃথিবীতে আপনার মেয়েটা ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। ওই মেয়েটাই শুধু ভুল করে আমাকে ভালোবাসে। ওকে একটু বলবেন ও যেন আমার সাথে দেখা করে। ওকে অনেক মিস করছি। হঠাৎ হয়তো ভীষণ ছন্নছাড়া ভাব করে বসলাম আমি। ফোনের অভ্যাস হতে কোনোরূপ প্রতিক্রিয়া শুনতে পেলাম না। আমিও সেসব ভাবনায় না রেখে ফোনটা কেটে দিলাম। বিকেল 4টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওয়ারেশিয়ার সাথে দেখা করার উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে 10 মিনিটের মতো পথ অতিক্রম করে পৌঁছে গেলাম পার্কে। অপেক্ষার প্রহর গুনতে হলো না। ওয়ারেশিয়া আগে থেকে সেখানে উপস্থিত। আমাকে দেখতে পেয়ে সে দ্রুত এসে ঝাপটে ধরল। কেমন আছিস? অনেক ভালো, তোকে দেখে আরও ভালো লাগছে। চলো দিকটায় বসি। ওয়ারেশিয়া আপত্তি না করে দৃঢ় পায়ে হাঁটতে লাগলো। সোনের তৈরি একটা ছাউনির নিচে বসে পড়লাম দুবোন। কিছুটা সময় নীরবতায় পার হলো। আমার যার সাথে বিয়ে হয়েছে তার যে একটা বাচ্চা আছে এ কথা কি তুই জানতি? আমার প্রশ্ন শুনে ওয়ারেশিয়ার মুখটা শুকিয়ে গেল যেন। আমি বিরতিহীন তাকিয়ে রইলাম ওর দিকে। হ্যাঁ, তোমাকে বলা হয়নি এ কথা, মা বাবা বলতে চায়নি। আচ্ছা। এরপর বিষণ্ণতা, মন খারাপগুলো বুকের কাছে চটপট করছে। আমি ভেজা চোখ নিয়ে ওয়ারেশিয়াকে বললাম,
একটা কাজ করে দিতে পারবি? ওয়ারেশিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে আমার পানে চাইল। আমি ভেঙে আসা কণ্ঠ পুনরায় শক্ত করে নিয়ে বললাম, কিন্ডারগার্টেনে একটা জব খুঁজে দে, আমার ভীষণ দরকার। কিন্তু কেন আপু? তোর শ্বশুরবাড়িতে তো অর্থের অভাব নেই, তোর এমন কেন জবের বিষয়ে খোঁজ আছে? তোর কি কোনো সমস্যা হচ্ছে ওখানে? আমিই তো সবার সমস্যা ওয়ারেশিয়া। আপু, আমি আসি, মেয়েটা অসুস্থ। কথা বাড়ানোর আর কোনো সুযোগ না দিয়ে আমি হাঁটা দিলাম সম্মুখ পথে। ওয়ারেশিয়া ডেকেই গেল, শুনলাম না আর তার কথা। এবার সত্যি সময় এসেছে নিজের পথ দেখার। একা বাস করতে পারবো না। হ্যাঁ পারবো, সময় সুযোগ বুঝে সোয়ার সাথে দেখা করব। বাবার সাথে ফোনে কথা হবে, তার সাথে হয়তো সপ্তাহে বা মাসে একবার দেখা হতে পারে ভুল করে। তার কার্ডটা আমার পাশ ঘেঁষেই চলে যাবে, আমি দৃষ্টির আড়াল না হওয়া অবধি তাকিয়ে থাকবো। আর সে হয়তো খেয়ালই করবে না, ভুল করেও খুঁজবে না আমাকে। হ্যাঁ হ্যালো। ভাবনার মাঝে শুনলাম হঠাৎ কেউ যেন আমাকে উদ্দেশ্য করে পিছু ডাক দিল। পিছন ঘুরে চাইতেই ভাবনার সত্যতা প্রমাণিত হলো। দপদপে সাদা অ্যাপ্রন অযত্নে হাতে ধরে প্রায় দৌড়েই আসছে যেন অঙ্কন। হোয়াটসঅ্যাপ, এখানে কি করছেন? এসে তার প্রথম প্রশ্ন। বোনের সাথে দেখা করতে এসেছিলাম। মাইন্ড না করলে আমি কি আপনার সাথে এই পথে হাঁটতে পারি, আপনার পাশে? ভীষণ সুন্দর করে সে প্রস্তাবটা তুলে ধরল, মুখে তার একটুখানি হাসি। আমি মাথা নাড়িয়ে সায় জানিয়ে বললাম, হুম। হসপিটাল থেকে ফিরছিলাম আমি, আপনার সাথে দেখা হয়ে গেল, ভালোই লাগছে। আচ্ছা, আপনি কি খুব বেশি কম কথা বলেন? আমি লজ্জা পেয়ে গেলাম। এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা মানুষই আমাকে করে বসে। না তো, এমন কিছু না। দেখতেই তো পাচ্ছি। আমি কিন্তু শুনেছি যারা কম কথা বলে তারা মানুষকে মনে মনে অসংখ্য গালি দেয়। আপনিও কি তাই দিচ্ছেন আমাকে? না না, গালি দিব কেন? ডোন্ট কল মি নানা। আমার বয়স মাত্র 27, বুড়া হইনি এখনও। শরণ অনার্সে ভর্তি হয়ে বিয়ে করেছে, এজন্য ওর বাচ্চা কাচ্চা আছে। কিন্তু আমার তা না। আমি হেসে ফেললাম। আরও টুকটাক কথা হলো। সে তার পরিবার সম্পর্কে অনেক বিষয় জানালো। আমি চুপটি করে হাঁটতে হাঁটতে শুনে গেলাম, মাঝে টুকটাক কথাও বললাম। ভালোই কাটলো সারা বেলা। মন খারাপ থাকার পর এই শেষ বেলাটুকু। কখন যে বাড়ির সামনে গেটের কাছে পায়ে হেঁটে পৌঁছে গেলাম যেন বুঝে উঠতেই পারলাম না। কথায় কথায় অঙ্কনকে বলে ফেললাম সোয়ার কথা। সে তাই নিজের বাসার দিকে আর অগ্রসর না হয়ে সোয়ার কাছে যাওয়ার ইচ্ছে পোষণ করলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শেষ বিকেলে তুমি আমি। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।